গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আমাদের ডব্লিউবিসিএস প্রিলি, ক্লার্কশিপ এবং ফুড এসআই বিভিন্ন এক্সামের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ান পলিটি ক্লাস 11 এবং আজকের ক্লাসের আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক সিটিজেনশিপ বা নাগরিকত্ব, যেখানে আমাদের আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 অবধি পুরোটাই কভার করব। অলরেডি আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4 অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 1 কভার করে ফেলেছি। আজকে আমরা পার্ট 2 নাগরিকত্ব নিয়ে আসব, আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11। সমস্ত কিছু ডিটেলসে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হবে। আশা করি এই ক্লাসের পর তোমাদের নাগরিকত্ব থেকে কোনো প্রশ্নে কোনো রকমের সমস্যা হবে না, কোনো প্রশ্ন ছুটবে না। তাহলে চলো দেরি না করে তাহলে শুরু করা যাক। আর তার আগে আমাদের বলে দিই, আমাদের অলরেডি বিভিন্ন ক্লাসের পিডিএফ টেলিগ্রাম গ্রুপে রয়েছে। যারা গ্রুপে এখনও জয়েন হওনি, এছাড়া যারা পিডিএফের জন্য দরকার পিডিএফ, তোমরা অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো। সেখানে সমস্ত ক্লাসের পিডিএফ অলরেডি দেওয়া রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, সিটিজেনশিপ ইন ইন্ডিয়া। ওকে, সিটিজেনশিপ ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিকত্ব। এবার নাগরিকত্ব সমস্ত দেশেরই রয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন টাইপের নাগরিকত্ব। আমাদের দরকার ভারতীয় নাগরিকত্ব কীরকম সেই সমস্ত নিয়ে আলোচনা। তো প্রথমে আমাদের জানতে হবে যে ভারতে যে ভারতের পিপল নাগরিকত্ব কাদের দেওয়া হয়, কারা নাগরিকত্বের যোগ্য, কোন কারণে নাগরিকত্ব তোমার বাতিল হয়ে যেতে পারে, এবং নাগরিকত্বের যে বিবর্তন, কিভাবে নাগরিকত্বর কনসেপ্ট এসেছে আমাদের দেশে, কিভাবে অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিভাবে আইন পাস হয়েছে, সে সমস্ত কিছু নিয়ে আজকে ক্লাস। এবার এখানে একটা জিনিস জানতে হবে তোমাকে, খুব ইম্পর্টেন্ট টপিক, যে ভারতে লোককে আমি দুই ভাগে ভাগ করে দিতে পারি। এক, যারা ইন্ডিয়ান রেসিডেন্ট অর্থাৎ যারা ভারতে বসবাস করে, যেমন আমরা, এবং আরেক ধরনের লোক রয়েছে যারা বাইরে থেকে আসে ভারতে ঘুরতে। এবার তোমরা যেমন দেখতে পারো, যেমন আমি যদি তোমাদের বলি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হও অর্থাৎ আমরা, তো আমাদের জন্য যে অ্যামাউন্টটা থাকে সেটা আমার ঠিক জানা নেই, হয়তো 50-60 টাকার মতো কিছু একটা থাকে। কিন্তু যারা আউটসাইডার অর্থাৎ যারা অন্য দেশ থেকে এসেছে ভারতে, এবার তাদেরকে কত দেওয়া হয়, তাদেরকে কিন্তু টিকিট যে এন্ট্রি ফিটা সেটা যতটা সম্ভব 200 মতো হয়ে যায়। তার মানে নিশ্চয়ই এই যে ইন্ডিয়ান সিটিজেন আমাদের জন্য 50-60। এবার ব্যাপার হচ্ছে কীভাবে কী দেখে 50-60 দিচ্ছে, সেটাও তার মানে অবশ্যই আমাদের কাছে এন্ট্রিতে একটা প্রমাণ চাইবে, যে হয়তো আই কার্ড দেখাও, আধার কার্ড দেখাও বা ভোটার কার্ড দেখাও, ঠিক না? তো এইটা দেখিয়ে আমরা সেই 50 টাকাতে টিকিট কাটতে পারি। কিন্তু যদি এখন আমি বিদেশি হই, তখন বিদেশি কেউ যদি ধরো গেল, ওকে গিয়ে জিজ্ঞেস করলো যে আই কার্ড দেখাও, তো বললো আমাদের আই কার্ড নেই, আমি অন্য দেশ থেকে এসেছি। তখন আচ্ছা ঠিক আছে, মানে তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ নাও, তাহলে তুমি ইন্ডিয়ান সিটিজেন যদি না হও, তাহলে তোমাকে নিশ্চয়ই তাহলে 50 টাকা নেবে না, তোমার তো বেশি নেবে। তো এই হচ্ছে কেস। তো সিটিজেনশিপটা কি? সিটিজেনশিপটা হচ্ছে প্রমাণ, তুমি যে ভারতের নাগরিক, তুমি যে ইন্ডিয়ান সিটিজেন, তার একটা প্রমাণ। যেমন ভোটার কার্ড, এটাও একটা কিন্তু সিটিজেন আই কার্ড, ঠিক না? এটা তুমি ভোটার কার্ড আছো, তার মানে এই ভোটার কার্ড তোমার আছে, এটা থেকে তুমি বলতে পারি যে তুমি তাহলে ইন্ডিয়ান সিটিজেন। তার মানে কি, যে তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফাইড হয়েছো, কিন্তু বাইরে থেকে কেউ এসছে, সে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ নয়। কিন্তু তার মানে এটা নয় যে সে ভারতে থাকতে পাবে না, অবশ্যই থাকতে পাবে। সে ভারতে থাকতেই পারে, সে ভারতে ঘুরতে এসেছে, ভিসা নিয়ে তার যে লিমিট রয়েছে সে লিমিটে এসে ঘুরতেই পারে, কিন্তু সে তোমার মতো ভোটে দাঁড়াতে পারে না, সে তোমার মতো ভোট দিতে পারে না। অর্থাৎ সিটিজেনশিপ হচ্ছে এমন একটা প্রমাণ, এমন একটা প্রমাণপত্র, একটা সার্টিফিকেট, যেটা তোমাকে কিছু তোমার অধিকার ন্যস্ত করছে, যেটা অন্যদেরকে কিন্তু দেবে না। এই হচ্ছে সিটিজেনশিপ। তো কি বলছে, দ্য কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ পার্ট 2 ফ্রম আর্টিকেল 5 টু আর্টিকেল 11। অর্থাৎ আমরা জানি ভারতীয় সংবিধানের টোটাল 25টা পার্ট 1 আমাদের ইউনিয়ন অ্যান্ড স্টেট টেরিটরি হয়ে গিয়েছে, পার্ট 2 আমাদের হচ্ছে কি সিটিজেনশিপ। তাহলে সিটিজেনশিপের কনসেপ্ট কোন পার্টে রয়েছে? পার্ট 2তে। কত নম্বর আর্টিকেল? ফ্রম আর্টিকেল 5 টু আর্টিকেল 11, অর্থাৎ 5 নম্বর ধারা আইন থেকে আর্টিকেল 11 অবধি সিটিজেনশিপের কনসেপ্ট আলোচনা রয়েছে। দিস পার্ট আইডেন্টিফাইজ পারসনস হু বিকেম সিটিজেন অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা একটা খুব ইম্পর্টেন্ট। এই আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11-এ যা কিছু বলা হয়েছে সমস্ত কিছু কিন্তু কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন বলছে, অর্থাৎ যখন সংবিধান শুরু হয়েছিল তখন
আমাদের জন্য কিভাবে অর্জন করব, কিভাবে বাতিল যাবে, কিভাবে কি কি নিয়ম আসবে, সেটা পরবর্তীতে বিভিন্ন সিটিজেনশিপ যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে, সে সংশোধনের পর আমরা সেগুলো আলোচনা করব। ওই জন্য বলছে দিস পার্ট আইডেন্টিফাইজ পারসন, ওই সমস্ত ব্যক্তির জন্য নাগরিকত্বের কনসেপ্ট দিয়েছে, হু বিকাম সিটিজেন অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান শুরুর সময়। বাট দ্য প্রভিশন রিলেটেড টু অ্যাকুইজিশন অর লস অফ সিটিজেনশিপ, অ্যাকুইজিশন মানে কি, অর্জন, অর্থাৎ তুমি তোমার সিটিজেনশিপ কীভাবে অর্জন করবে, লস তোমার সিটিজেনশিপ কোন কোন কারণে বাতিল হয়ে যেতে পারে, এই সমস্ত কিছু ধারণা কিন্তু হ্যাভ নট বিন ডিলড বাই দ্য কনস্টিটিউশন, এই আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11-এ নেই। পার্লামেন্ট হ্যাজ বিন এম্পাওয়ার্ড বাই দ্য কনস্টিটিউশন টু ডিল উইথ সাচ ম্যাটার রিলেটেড টু সিটিজেনশিপ, পার্লামেন্টকে পাওয়ার দিয়েছে, পার্লামেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে যে এই সমস্ত রিলেটেড যে ইনসিডেন্ট, যে সিটিজেনশিপ কীভাবে অ্যাকোয়ার্ড করবে, কীভাবে বাতিল করবে, সেই সমস্ত কিছু সংশোধন বিবেচনা করার পাওয়ার কার রয়েছে, পার্লামেন্ট বা সংসদের রয়েছে। তার পরবর্তীতে আমরা আবার হোম মিনিস্টার যে আমাদের আসবে, গৃহ মন্ত্রণালয়, সে হোম মিনিস্ট্রির কাছে কিন্তু পাওয়ার রয়েছে অ্যামেন্ডমেন্টের, সে নাগরিকত্ব নিয়ে টোটাল দেখাশোনা করার। ওকে, Thus, Parliament enacted the Citizenship Act 1955 to deal with such matter. অর্থাৎ 1950 সালে তখন নাগরিকত্ব আইন পাস হয়। আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 জাস্ট নাগরিকত্বর কনসেপ্ট দিয়েছিল সেই সময়কার বিবেচনা ভেবে, সেই সময় যখন কনস্টিটিউশন আরম্ভ হয়, কিন্তু বিভিন্ন টাইপের যে অ্যাকুইজিশন, লস অফ সিটিজেনশিপ, এই সমস্ত কনসেপ্ট কিন্তু জন্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালে পাস হয়। ঠিক আছে, তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান সিটিজেনশিপের প্রকৃতি কীরকম। তো প্রথমেই মাথায় রাখতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ এক নাগরিকত্ব, তুমি ভারতের নাগরিক, তুমি ওয়েস্ট বেঙ্গল নাগরিকত্ব, তো তুমি এটা বলতে পারো না যে তাহলে আমাকে ওয়েস্ট বেঙ্গলের একটা সিটিজেনশিপ দেওয়া হোক, না, কখনো না, তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ। সেই জন্য ভারতের নাগরিকত্ব কি হচ্ছে, এক নাগরিকত্ব, তোমার আলাদা স্টেটের জন্য কোনো রকমের নাগরিকত্ব নেই, তুমি ইন্ডিয়ান, এটা ইম্পর্টেন্ট। ঠিক না, যেমন চাক দি ইন্ডিয়া সিনেমাতে দেখেছো না, ওই যখন ইন্ট্রো হয়, শাহরুখ খান যখন ওই বিভিন্ন খেলোয়াড়দেরকে ইন্ট্রোডাকশন দেয়, তখন অনেকে বলে না যে আমি হরিয়ানা, আমি পাঞ্জাব, আমি তামিলনাড়ু, আমি ওয়েস্ট বেঙ্গল, কিন্তু অ্যাকচুয়ালি কি শুনতে চেয়েছিল যে ইউ আর এ ইন্ডিয়ান। তার মানে কি, সিটিজেনশিপ হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। তুমি কোনো উত্তরপ্রদেশের বাস করো, তো তুমি বলতে পারো না যে আমাকে উত্তরপ্রদেশের একটা সিটিজেনশিপ দাও। তুমি মহারাষ্ট্রে আছো, তার মানে এটা তুমি বলতে পারো না তুমি মহারাষ্ট্রে তুমি সিটিজেনশিপ দরকার। তুমি ভারতে বাস করো, তোমার সিটিজেনশিপ ইন্ডিয়ান হবে। ওকে, তারপর ভারতীয় নাগরিকত্বের কনসেপ্ট তুমি ব্রিটেন থেকে নিয়েছো। ভারতের নাগরিকত্বের কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে, নাগরিকত্ব থেকে নেওয়া হয়েছে। ওকে, তাহলে এই সমস্ত জিনিস রয়েছে। এবার আমরা এই আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11কে ডিটেলসে আলোচনা করে নিই, তারপর আবার সব কিছু আলোচনা করব। দেখো আর্টিকেল 5, আর্টিকেল 5-এ কী বলছে, সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ যখন সংবিধান শুরু হয় তখন নাগরিকত্ব, সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের শুরুর সময়। এবার দেখো সংবিধান শুরুর ডেট তো তোমরা ভালোভাবে জানো, 26শে জানুয়ারি 1950। সেজন্য বলছে আর্টিকেল 5 টক্স অ্যাবাউট দ্য সিটিজেনশিপ ফর পিপল অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান যখন শুরু হয়েছিল সেই সময়কার কথা বলেছে। কি বলছে দেখো, আন্ডার দিস সিটিজেনশিপ ইজ কনফার্ড আপন দোজ পারসন হু হ্যাভ দেয়ার ডোমিসাইল ইন ইন্ডিয়ান টেরিটরি অ্যান্ড, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদেরকে সংবিধান সিটিজেনশিপ দেওয়া হবে যারা ভারতে বসবাস করবে, ঠিক না, এবং এই 3টা অপশন রয়েছে, 3টা অপশনের মধ্যে যদি কোনো একটা যদি তোমার হয়ে থাকে, তাহলে কি হয়েছিল, ওই সময় সংবিধান সিটিজেনশিপ দেওয়া হয়েছিল। তার মানে ব্যাপারটা বুঝো, এটা 1950 সাল, ভারত তখন সংবিধান পাস করলো। এবার তারপরে কি মেন উদ্দেশ্য কি আসলো, যে ইন্ডিয়ান পিপলদেরকে সিটিজেনশিপ দিতে হবে। এবার দেখো সেই সময় কাদের সিটিজেনশিপ দেবে, কারণ ওই সময় তো সময়কে দিলে হবে না, কারণ ওই সময় তো ব্রিটিশরাও ছিল, কারণ অনেক ব্রিটিশরা তো অলরেডি ওখানে থাকতো। তো যার জন্য সিটিজেনশিপ কাদের দেওয়া হবে, সেই জন্যই আর্টিকেল 5 কথা কি বলছে, যে এমন ব্যক্তিকে দিতে হবে, এমন ব্যক্তিদেরকে দিতে হবে বা যাদেরকে দিতে হবে তাদেরা যাতে ভারতে বসবাস করে, ইন্ডিয়ান টেরিটরি ডোমিসাইল, অর্থাৎ তুমি ভারতের কোনো এক জায়গায় বসবাস করবে, এবং এখানে 3টা অপশনের মধ্যে যে কোনো একটা হতে হবে। কি, হু ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়ান টেরিটরি, অর্থাৎ তোমার জন্ম ভারতে হতে হবে, হু ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়ান টেরিটরি, অর্থাৎ তুমি যদি ভারতে জন্ম করে থাকো, মানে আমরা তো এখানে ছিলাম না, ব্যাপারটা বুঝবে, কিন্তু এই সময় তো আমরা ছিলাম না,
আমাদের বাবারও ছিল না, হয়তো বাবার বাবা মানে আমার দাদারা হয়তো থাকতে পারে। তো আমাদের দাদারা যখন ছিল তারা কিভাবে নাগরিকত্ব পেয়েছে? এক, তাদেরকে ভারতে জন্ম করতে হবে, অর্থাৎ হু ওয়াজ বর্ন ইন ইন্ডিয়ান টেরিটরি, অর্থাৎ ভারতে যদি জন্ম হয় 1950 সালে, তার আগেও হতে পারে, তাহলে ভারত সরকার কি করেছে, ঠিক আছে তুমি নাগরিকত্ব নাও, হয়ে গেল। দ্বিতীয় কেস, হুজ আইদার প্যারেন্ট ওয়াজ বর্ন ইন ইন্ডিয়ান টেরিটরি। এটা কিভাবে? দাও খেয়াল করে দেখো, তুমি ভারতে জন্ম করে আসো, ঠিক আছে, এবার এই সময় তো অলরেডি স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক ভারতীয় লোকজন বিদেশে ছিল, ইংল্যান্ডের সঙ্গে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করার জন্য হয়তো কানাডা গিয়েছে বা আরও অন্যান্য কোনো দেশে গেছে। তো ও তো অন্য দেশে থাকছে, আর ওখানে গিয়ে হয়তো ওর ছেলে মেয়ে জন্ম হয়ে গেছে, তাহলে কি তাকে নাগরিকত্ব দেবে না? না, দেবে, যদি তার প্যারেন্ট যদি ইন্ডিয়ান টেরিটরিতে জন্ম হয়। তার মানে 1950 সালে এটা কি বললো, যে তোমাকে তাহলে 1950 সালে যারা ছিল তাদেরকে বলছে তোমাদেরকে দেওয়া হবে, এক নম্বর ইন্ডিয়ান টেরিটরির ডোমিসাইল হতে হবে, তোমার বাসিন্দা হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কি বলছে, যে যদি তুমি নিজে যদি জন্মগ্রহণ করো ভারতে, তাহলে তোমাকে সিটিজেনশিপ দেবো। এছাড়া তুমি যদি না জন্মগ্রহণ করো, তুমি বাইরে গিয়ে জন্মগ্রহণ করেছো, তোমার ঠিক আছে, কিন্তু তোমার বাবা বা তোমার প্যারেন্ট যদি জন্মগ্রহণ করে ইন্ডিয়ান টেরিটরিতে, তবুও তোমাকে তাহলে দেওয়া হবে। আর 3 নম্বর বলছে, হু হ্যাজ বিন অর্ডিনারি বিন রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর নট লেস দ্যান 5 years ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ সংবিধান শুরু হওয়ার 5 বছর আগে বা তারও আগে থেকে যদি তুমি মানে বসবাস করে থাকো ভারতে, তাহলে তোমাকে দিয়ে দেওয়া হবে। তার মানে দেখো আর্টিকেল 5 কি বলছে, আর্টিকেল 5 বলছে যে 26শে জানুয়ারি 1950 সাল সংবিধান রচনা হলো। এবার দায়িত্ব কি, ভারতের লোকজনকে সিটিজেনশিপ কার্ড দিতে হবে। কাদের দেব? যদি ভারতীয় ব্যক্তিদের 3টা শর্ত ফুলফিল থাকে, বা 3টার মধ্যে যে কোনো একটা থাকলে হবে, 3টা না, 3টার মধ্যে যে কোনো একটা ফুলফিল থাকলে তাহলে আমরা দিয়ে দেব। কি কি? প্রথম শর্ত বলছে, হু হ্যাজ বর্ন ইন ইন্ডিয়ান টেরিটরি, যদি তুমি ভারতে জন্মগ্রহণ করে থাকো তাহলে তোমাকে সিটিজেনশিপ দেওয়া হবে। কিন্তু কিন্তু না, এবং এছাড়া এটাও হতে পারে যে হুজ আইদার প্যারেন্ট ওয়াজ বর্ন ইন ইন্ডিয়ান টেরিটরি, তুমি হয়তো বাইরে আছো কিন্তু তোমার বাইরে জন্ম হয়েছে, কিন্তু তোমার পিতা মাতা যদি তোমার ভারতীয় টেরিটরিতে জন্মগ্রহণ করে থাকে, তবুও আমরা স্বাধীনতা ওই সময় সিটিজেনশিপ দিয়ে দেবো। আর 3 নম্বর বলছে যে যদি তুমি ভারতীয় রেসিডেন্টে সংবিধান শুরু হওয়ার 5 বছর বা তারও আগে থেকে যদি বসবাস করে থাকো, তবুও তোমাদেরকে সিটিজেনশিপ কার্ড দিয়ে দেওয়া হবে। তো আর্টিকেল 5 এই হচ্ছে গল্প, যে সংবিধান শুরুতে কাদেরকে সিটিজেনশিপ দেওয়া হয়েছিল। বুঝাতে পেরেছি? চলো নেক্সট, আর্টিকেল 6। আর্টিকেল 6 এবং আর্টিকেল 7 পার্টিকুলারলি এর কোনো ভ্যালিডিটি এখন নেই, এটা সম্পূর্ণ ওই সময়কারই গল্প, আর অবশ্যই সেটা ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান রিলেটেড। দেখো আর্টিকেল 6-এ কী বলছে, আর্টিকেল 6-এ বলছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। তার মানে বুঝতে পারছো, যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে, যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদের জন্য নাগরিকত্বের অধিকার নিয়ে আর্টিকেল 6 ডিসক্রাইব করছে। তো এখানে দেখো ব্যাপারটা শুনো, যখন দেশ স্বাধীন হলো 1947, তখন কিন্তু ভাগাভাগি হলো, পার্টিশন হলো, অনেকে ভারত ছেড়ে পাকিস্তান যেতে লাগলো, অনেকে পাকিস্তান ছেড়ে ভারতে আসতে লাগলো, আর ওই সময় শুরু হলো অনেক মারামারি, অনেক অরাজকতা। তো যার ফলে কি হলো, বিভিন্ন মানে ইল্লিগাল বলতে পারো, ইল্লিগালি কিন্তু অনেকেই ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ভারতে কিন্তু ওই সময় আসা যাওয়া করছিল। আর ইল্লিগাল বলাও যাবে না, কেন বলা যাবে না, কারণ ওই সময় কোনো নিয়মই ছিল না, কোনো নিয়মই ছিল না, জাস্ট ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আসা যাওয়া অনেক কিন্তু হেরফের হচ্ছিল। তো এই জন্য একটা নিয়ম পাস করলো, যেটা একটা বলতে পারো পারমিট। তো একটা ডেট দেওয়া হলো, সেটা হচ্ছে 19শে জুলাই 1948, অর্থাৎ 1948-এ 19শে জুলাই একটা ডেট দেওয়া হলো, যেটাকে এখানে একটা পারমিট পাস করা হলো। এই ডেটটাতে কি বলছে দেখো শুনো, প্রথমে বলছে ইফ এ পারসন হিমসেলফ অর আইদার অফ হিজ প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস ওয়ার বর্ন ইন ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যান্ড এনি অফ দ্য টু কন্ডিশন। অর্থাৎ যারা পাকিস্তান থেকে ভারতে আসছে তাদের জন্য কি বলছে, যে সিটিজেনশিপ দেওয়া হবে, কিন্তু শর্ত কি, 1 নম্বর কি বলছে, যে তোমাকে ভারতের যে নিয়ম, যে গভর্নমেন্ট অ্যাক্ট, ভারত সরকারের যে আইন ভারত শাসন আইন 1935, তাতে যেটা বলা হয়েছে যে তুমি নিজে অথবা তোমার বাবা বা মাতা পিতা, এছাড়া তোমার দাদা দাদু দাদা দাদি, ঠিক আছে,
তারা যদি জন্মগ্রহণ ভারতে করে থাকে তাহলে তোমাকে দেওয়া হবে সিটিজেনশিপ, কিন্তু এটা ইম্পর্টেন্ট। পাকিস্তানে বর্ন হয়ে তুমি পাবে না, তুমি ভারতে জন্ম হতে হবে, অথবা তুমি যদি ভারতে জন্ম নাও হও তোমার মাতা পিতাকে ভারতে জন্ম হতে হবে, আর তোমার মাতা পিতা যদি জন্ম না হয় তো তোমার দাদা দাদিকেও যদি জন্ম হয়ে থাকে তবুও দেওয়া যাবে। কিন্তু তার সঙ্গে বলছে এনি অফ দ্য টু কন্ডিশন, আরও দুটোর মধ্যে যে কোনো একটা মানতে হবে। কি বলছে? ইফ দ্য পারসন হ্যাজ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান বিফোর 19 জুলাই 1948, অর্থাৎ কোনো ব্যক্তি যদি পাকিস্তান থেকে ভারতে, স্বাধীনতা পর বলছে কিন্তু দেখো 1948, পাকিস্তান থেকে ভারতে যদি চলে আসে কখন, 19 জুলাই 1948-এর আগে, হ্যাজ বিন অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া সিন্স হিজ মাইগ্রেশন, তাহলে তাকে ইন্ডিয়ার সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে যদি সে থাকে স্থায়ীভাবে। সিম্পল কথা। তার মানে যে 1948-এর আগে চলে এসেছে পাকিস্তান ছেড়ে ভারতে তার তো কোনো আর চাপ নেই। কিন্তু দ্য পারসন হ্যাজ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান টেরিটরি টু ইন্ডিয়ান টেরিটরি আফটার 19 জুলাই 1948, কেউ কেউ তো গিয়েছে কিনা নিয়ে ভাবছে যে না এবার আমি পাকিস্তান থেকে ভারতে আসবো 19 জুলাই পরে, 19 জুলাই 1948 পরে আসবে। হি শুড হ্যাভ টু রিসাইডিং ইন ইন্ডিয়ান টেরিটরি ফর অ্যাটলিস্ট 6 মান্থ, তাকে 6 মাসের কি করবে একটা ভারতীয় এরিয়ায় বা ইন্ডিয়ান টেরিটরিতে ওকে 6 মাস থাকতে হবে। অ্যান্ড আফটার দ্যাট হি হ্যাজ টু রেজিস্টার হিম ফর দ্যাট সিটিজেনশিপ, তারপর সে রেজিস্টার করতে পারবে নাগরিকত্বের জন্য। তাহলে দেখো আর্টিকেল 6 কি বলছে? আর্টিকেল 6 বলছে ইন্ডিয়া আর পাকিস্তান যখন পার্টিশন হলো তখন এমন তো কোনো ব্যক্তি ছিল যারা পাকিস্তান থেকে ভারতে আসতে চাইলো, হয়তো পাকিস্তানে ছিল, পাকিস্তানে ভালো লাগবে না, বলছে পাকিস্তানে মারামারি হচ্ছে, বোম ফুটাফুটি হচ্ছে, থাকবো না, আমরা ভারতের মতো শান্তি জায়গায় থাকবো। তো সে পাকিস্তান থেকে ভারতে আসতে পারে, আসবে, তার জন্য কি হলো একটা পারমিট নিয়ম করে দিল, সেটা 19 জুলাই 1948। সেখানে কি বলা হলো যে তুমি যদি ভারতে আসো তাহলে তোমার তো প্রথমেই কি তোমাকে নিজে জন্ম হতে হবে ভারতে, যদি নাও হয় তো তোমার মাতা পিতাকে জন্ম হতে হবে, আর সেটাও যদি না হয় তাহলে তোমার দাদা দিদিকে জন্ম করতে হবে ভারতে, এটি তো শর্ত পূরণ হবে। এবং তার সঙ্গে সঙ্গে দুটো শর্ত আরও বললো যে যদি তুমি 19 জুলাই 1948-এর আগে এসে থাকো তাহলে কোনো রকমের প্রবলেম হবে না, তুমি অর্ডিনারি সাধারণভাবে থাকবে, তোমাকে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। কিন্তু তুমি যদি 19 জুলাই 1948-এর পরে আসো তাহলে কিন্তু তোমাকে অ্যাটলিস্ট 6 মাস থাকতে হবে ইন্ডিয়ান টেরিটরিতে, তারপর তুমি রেজিস্টার করতে পারবে। তাহলে এই হচ্ছে আর্টিকেল 6। এবার আর্টিকেল 7 কি বলছে? আর্টিকেল 7 বলছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস পাকিস্তান। দেখো আর্টিকেল 6-এ কি বলেছিল যে পাকিস্তান থেকে ভারতে আসলো, এবার আর্টিকেল 7-এ কি বলছে যে ধরো তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়েছো, থাকছো ভারতে স্বাধীনতার পর, এবার তোমার মন বসলো যে না পাকিস্তান যাব, তো স্বাধীনতার আগেই, কারণ দেখো একটা ব্যাপার শুনো, এখানে একটা ডেটের কথা আছে, সেটা হচ্ছে 1 মার্চ 1947, অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে, অর্থাৎ ভারত যখন স্বাধীন হয় তার আগের কথা বলছে। কারণ দেখো যখন দেশ স্বাধীন হবে তার যে আবহাওয়া সেটা কিন্তু তার খবর সবাই প্রায় হালকা পাতলা করে জেনে গিয়েছিল যে হ্যাঁ দেশ তো স্বাধীন হবে, আর দেশ ভাগও হচ্ছে, ভারত তো একটা বলে আসছে আর একটা মুসলিম কান্ট্রি বলে পাকিস্তান আসছে। তো অনেকে তো ওই সময় ভাবনা চিন্তা করতোই যে আমি তাহলে পাকিস্তানে চলে যাই, আগে থেকে চলে যাই, তাহলে পরে প্রবলেম হবে না, এটা মেন্টালিটি ছিল। তো যার জন্য অনেকে কি করেছিল, ভারত ছেড়ে পাকিস্তান চলেই গিয়েছিল স্বাধীনতার পূর্বেই। এবার পাকিস্তান গেল, এবার তারপর ওর মাথা গেল ঠেলা, ও বুঝতে পারলো যে কোন দুনিয়ায় চলে এসেছিল ভাই, এখানে তো খালি বোমাবাজি ঢ্যাঁও 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 চলছে, আতঙ্কবাদীদের সব এরিয়া। তারপর তাদের জন্য কি বলছে যে যদি এরকম কোনো ব্যক্তি হয় যে ভারত ছেড়ে তো পাকিস্তান গিয়েছিলই অবশ্যই স্বাধীনতার পূর্বে, এবং তারপরে যদি সে মন করলো যে না আমি আর থাকবো না পাকিস্তানে, আমি ভারত আসবো, রিটার্ন টু ইন্ডিয়া ফর রিসেটেলমেন্ট অর লিভিং ইন ইন্ডিয়ান পার্মানেন্টলি, সারা জীবনের জন্য পার্মানেন্টলির জন্য আমি ভারত চলে যাবো, আমি পাকিস্তান থাকবো না, আমি ভারতের সিটিজেনশিপ নিব, সেই জন্য বলছে ওই রকম ব্যক্তিদেরকে বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, কারণ ভারতের মন অনেক বড়, এরকম যদি কেউ ভারত ছেড়ে পাকিস্তান চলে যায় ওই সময়, এখন না কিন্তু এখন গেলে আর পাবে না, তখন যদি যে যারা গিয়েছিল তারা যদি রিটার্ন যখন এসেছিল ভারতে, তখন ভারত সরকার বললো ঠিক আছে আসো, কোনো অসুবিধা না, আমাদের মন অনেক বড়, তোমরা আসো, 6 মাস কিন্তু তোমাদেরকে থাকতে হবে ইন্ডিয়ান রেসিডেন্ট, তুমি 6 মাস থাকবে, 6 মাস থাকার পর তুমি এবার রেজিস্ট্রেশন করবে, তারপর আমরা সিটিজেনশিপ দিয়ে দেবো। এই হচ্ছে কেস, ঠিক না? তাহলে আর্টিকেল 6 অ্যান্ড আর্টিকেল 7 পার্টিকুলারলি 1947-এ যে কমেন্টমেন্ট হয়েছিল বা 1915 অবধি বলতে পারো, যে ওই সময় যে সংবিধান রচনা হয়, দেশ স্বাধীন হয়, সেই সমস্ত ইন্ডিয়া আর পাকিস্তানের রিলেটেড ম্যাটারগুলো নিয়েই কিন্তু এখানের গল্প, ঠিক আছে? এটার আজকের
টাইমে আর্টিকেল 6 এবং আর্টিকেল 7-এর বিশাল কোনো অস্তিত্ব নেই, জাস্ট একটা মানে আর্টিকেল হিসাবে রয়ে গিয়েছে, যেটা কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ফর রিলেটিং ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ম্যাটার বা ইন্ডিয়ান পাকিস্তান ইস্যু। ওকে, এই হচ্ছে আর্টিকেল 7। আর্টিকেল 8 কি বলছে? আর্টিকেল 8 আরও সহজ, এটারও অস্তিত্ব এখন বর্তমানে নেই। কি বলছে দেখো, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া। অর্থাৎ ভারতেরই কেউ রয়েছে, ইন্ডিয়ান অরিজিন রয়েছে, হয়তো মাতা পিতার নেশে নিজে রয়েছে হতে পারে, কিন্তু রিসাইডিং আউটসাইড অফ ইন্ডিয়া, ভারতের বাইরে কোথাও কাজ করছে হতে পারে, কারণ ওই সময় তো ভারতের তো বিভিন্ন ইন্ডিয়া হাউস, কমিশনার হাউস সমস্ত ছিল, তো ওই জায়গাতে তুমি তো বাইরে কাজ করতে পারো। তো সেই কাজের জন্য কি বলছে যে তোমাকেও তাহলে ঠিক আছে সিটিজেনশিপ দেওয়া হবে। কি বলছে? আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড হুজ প্যারেন্টস আর গ্র্যান্ড প্যারেন্টস ওয়ার বোর্ন ইন ইন্ডিয়া। অর্থাৎ তুমি যদি বাইরে কাজ করো, বাইরের দেশে থাকো, কিন্তু তুমি নিজে যদি বা তোমার প্যারেন্টস, তোমার মাতা পিতা বা তোমার গ্র্যান্ড প্যারেন্টসরা যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই বা রেজিস্টার করতে পারো। তার মানে এখানে কি বলছে আর্টিকেল 8-এ, যে যদি আউটসাইড অফ ইন্ডিয়াতে তুমি কোনো কাজ করে থাকো বা কোনো জায়গায় রয়েছো, আর তোমার মাতা পিতা বা তোমার গ্র্যান্ড প্যারেন্টস যদি ভারতীয় জন্ম হয়, তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারো সিটিজেনশিপের। এই হচ্ছে আর্টিকেল 8। তারপর আর্টিকেল 9। আর্টিকেল 9 খুব লেভেলের। আর্টিকেল 9 বলছে পারসন হু হ্যাজ ভলেন্টারিলি অ্যাকোয়ার্ড সিটিজেনশিপ অফ এ ফরেন কান্ট্রি উইল নট বি সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ তুমি নিজের স্বইচ্ছায় যদি অন্য কোনো দেশের মানে নাগরিকত্ব নিয়ে থাকো, তাহলে ভারতের নাগরিকত্ব তোমার গেল, মানে একদিক নিয়ে নিয়েছো তো, মানে এদিকে তোমার চলে গেলো, ঠিক আছে? অর্থাৎ তুমি ধরো এখন মন করলো তোমার হঠাৎ করে, না আমি ভারত আর থাকবো না, ভালো লাগছে না, আমি যে চায়না যাবো, তো তুমি চায়না গেলে, চায়নাতে গিয়ে মন বসালে, চায়নাতে গিয়ে বলছো ঠিক আছে আমি চায়নার সিটিজেনশিপ নিয়ে নেবো, তো চায়নার সিটিজেনশিপ নিয়ে নিলা মানে কি তোমার গল্প শেষ, ভারতের সিটিজেনশিপের তোমার গল্প শেষ। এটা আর্টিকেল 9 বলছে যে তুমি স্বইচ্ছায় যদি তুমি অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিয়ে থাকো, তাহলে ভারতের সিটিজেনশিপ তোমার হাত থেকে গেল। এটা আর্টিকেল 9। আর্টিকেল 10 কি বলছে? আর্টিকেল 10 বলছে এনি পারসন হু ইজ কনসিডার্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার এনি অফ দ্য প্রভিশন অফ পার্ট 2 shall continue to the citizen and will also be subject to any law made by parliament। তার মানে একটা সিম্পল কথা, আর্টিকেল 10 বলছে সিটিজেনশিপ অ্যান্ড ডোমেস্টিক ল, অর্থাৎ তোমার নাগরিকত্ব কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না যতক্ষণ না তুমি উল্টাপাল্টা দেশ বিরোধী কাজ করেছো। কীরকম ব্যাপার? ধরো কালকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো, এবার তুমি তোমার এই থানাতে গিয়ে, থানার সামনে গিয়ে চিৎকার করে বলছো পাকিস্তান জিন্দাবাদ, তো দিবে তোমাকে ঠ্যাপা, ঠিক আছে? একবার তোমার কাছ থেকে কী করবে, সিটিজেনশিপ তোমার কেড়ে নেবে, বলছে ভাগ এখান থেকে তুই পাকিস্তান, কোনো গল্প হবে না। তার মানে কি, তুমি দেশ বিরোধী কাজ করে থাকো, মানে যে সমস্ত কাজ, মানে যেটাকে ডোমেস্টিক কি বলছে এখানে ব্যাপারটা ল বুঝতে পারছো তো, যে তোমাকে পার্লামেন্টে যে কাজকে খারাপ বলেছে, পার্লামেন্ট যে কাজটাকে তোমার দোষী বলেছে, ওই কাজগুলো যদি তুমি করে থাকো, তাহলে তোমার নাগরিকত্ব কিন্তু নষ্ট হয়ে যেতেই পারে। ওইটাই বলছে যে তোমার নাগরিকত্ব কেউ নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না যতক্ষণ না তুমি দেশ বিরোধী কোনো কাজ করেছো, বা যতক্ষণ না তুমি পার্লামেন্টের আইন বিরোধী কাজ করেছো ততক্ষণ, ঠিক আছে? তো আর্টিকেল 10 কি কথা, যে তোমার নাগরিকত্ব তোমার কাছে থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না যতক্ষণ না তুমি নিজে কোনো ভুল করেছো। ওকে, আর আর্টিকেল 11 কি বলছে? দ্য পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল, অর্থাৎ যে এই সিটিজেনশিপের কনসেপ্টকে, আইনকে নিয়ন্ত্রণ কে করবে? পার্লামেন্ট। একমাত্র পার্লামেন্টেরই পাওয়ার রয়েছে নাগরিকত্ব বিষয়ক মাথা ভাবনা বা চিন্তা ভাবনা করতে, পার্লামেন্ট ছাড়া কারোর ক্ষমতা নেই। পার্লামেন্টের আন্ডারেও আবার তোমার মাথায় রাখতে হবে হোম মিনিস্টার, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ, হোম মিনিস্টারের কিন্তু পাওয়ার রয়েছে সিটিজেনশিপ সংক্রান্ত, ঠিক আছে? তা এই হচ্ছে আমাদের আর্টিকেল 5 টু আর্টিকেল 11। তো তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এই সমস্ত আর্টিকেলগুলো কিন্তু কমেন্সমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান রচনা হয় তখনই কিন্তু এই সমস্ত আর্টিকেলের কিন্তু ভালো ডেসক্রিপশন রয়েছিল। পরবর্তীতে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট এবং বিভিন্ন আইন পাস হলো, ঠিক আছে? এই যার ফলে নাগরিকত্ব একটা পুরোপুরি একটা স্ট্রাকচার চলে আসে। ওকে, তো কি হলো আমরা একটু রিভিশন দিয়ে দিই। দেখো আর্টিকেল 5-এ কি বলছে? আর্টিকেল 5 বলছে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ আর্টিকেল 5 তখনই হবে, আর্টিকেল 5-এ বলা হচ্ছে যে তোমাকে সিটিজেনশিপ তখনই দেওয়া হবে যখন
সিটিজেনশিপ তাদেরকে দেওয়া হয়েছিল কখন, কোন সময়, সংবিধান শুরুর সময়। শর্ত কী ছিল, যে তুমি ভারতে তোমার জন্ম হতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। এছাড়াও যদি তুমি জন্ম না হও, তোমার মাতা পিতা বা কেউ যদি জন্ম হয়, তবুও তোমাকে সিটিজেনশিপ দেওয়া হবে। এছাড়া তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছিল যে তুমি যদি সংবিধান লাগু হওয়ার যদি তুমি 5 বছর আগে থেকে বা তারও আগে থেকে যদি বসবাস করে থাকো ভারতে, তবুও তোমাকে সিটিজেনশিপ দেওয়া হবে। এটা আর্টিকেল 5। আর্টিকেল 6-এ কি বলছে, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান থেকে তুমি ভারতে এসেছো, টাইম কি ছিল, 19শে জুলাই 1948। 19শে জুলাই 1948-এর আগে যদি তুমি ভারতে এসে থাকো পাকিস্তান থেকে, তাহলে তোমাকে সাধারণভাবে ইন্ডিয়ান রেসিডেন্টে তোমাকে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। কিন্তু তুমি যদি 19শে জুলাই 1948-এর পরে এসে থাকো, তাহলে তোমাকে কি বলা হয়েছে, তোমাকে অ্যাটলিস্ট 6 মাস ইন্ডিয়ান রেসিডেন্টে থাকতে হবে, তারপরে তুমি নিজে অ্যাপ্লাই করতে পারো বা রেজিস্টার করতে পারো। ওকে। আর্টিকেল 7-এ কি বলছে, রাইটস অফ সিটিজেন অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান। এটা খুবই একটা সিম্পল কথা। একটা কথা আছে না, যে সুবহ কো ভুলা আগর শাম কো ঘর লট যায় তো সে ভুলা নেই कहता ভটকা হুয়া कहता है। তো সেম জিনিস, যে সকালবেলা বেরিয়েছিল ভারত ছেড়ে, কোথায়, পাকিস্তান। ঠিক আছে, সে ডেটও বলে দিয়েছিল 1 মার্চ 1947, অর্থাৎ স্বাধীনতার পূর্বে। স্বাধীনতার পূর্বে আগে থেকে তুমি যদি মনে করো যে তুমি ভারত ছেড়ে পাকিস্তান চলে গিয়েছো, কিন্তু তোমার পরবর্তীতে মন বসলো যে না, আমি পাকিস্তান থাকবো না, আমি ভারতে যাব, তাহলে তুমি যদি ভারতে আসো, তাহলে ভারত সরকার তোমাকে সিটিজেনশিপ অবশ্যই দেবে। তার সঙ্গে সঙ্গে এটা কথা বলা হয়েছিল যে তোমাকে অ্যাটলিস্ট 6 মাস থাকতে হবে। ঠিক আছে। রাইটস অফ আর্টিকেল 8 কি বলছে, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড অফ ইন্ডিয়া। অর্থাৎ এমন ব্যক্তি যারা সংবিধান শুরুর সময় কি বলছে, যে 1950 সালে ভারতের বাইরে রয়েছে। তো ভারতের বাইরে রয়েছে তার মানে এটা না তাদেরকে সিটিজেনশিপ দেবে না, অবশ্যই দেবে। যদি তার মাতা পিতা বা তার যে দাদা দিদি, যে দাদুমা দিদিমা, তারা যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। আর্টিকেল 9, পারসন ভলেন্টারিলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি সিটিজেন। অর্থাৎ তুমি নিজের স্বইচ্ছায় যদি অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিয়ে নাও, তাহলে তোমার ভারতের সিটিজেনশিপ গেল, কোনো গন্ডগোল। আর্টিকেল 10, কন্টিনিউয়েন্স অফ রাইটস অফ সিটিজেনশিপ। অর্থাৎ তোমার সিটিজেনশিপ কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, যতক্ষণ না তুমি কোনো ভুল কাজ করেছো, যতক্ষণ না তুমি দেশবিরোধী কাজ করেছো। অ্যান্ড আর্টিকেল 11, পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ ল। অর্থাৎ পার্লামেন্টেরই একমাত্র পাওয়ার রয়েছে কন্ট্রোল করা, অ্যামেন্ডমেন্ট করা এই ভারতের সংবিধানে নাগরিকত্ব আইনকে রেগুলেট করা। এই হচ্ছে আর্টিকেল 5 টু আর্টিকেল 11। কিন্তু এই সমস্ত আর্টিকেলের কনসেপ্ট কিন্তু সংবিধান শুরুর সঙ্গেই ছিল। তখন কিন্তু অনেক নিয়মে কিন্তু গন্ডগোল ছিল। ওই নিয়মগুলোকে ঠিক করার জন্যই কি বললো, দেখো আর্টিকেল 11-এ কি বলেছে, পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু রেগুলেট দ্য সিটিজেনশিপ। অর্থাৎ পার্লামেন্টের ক্ষমতা রয়েছে, আর ওই ক্ষমতার বেসিসেই তারপরে আসবে 1955 সালে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট, নাগরিকত্ব আইন। আর এই আইনেই সমস্ত কিছু ডেসক্রিপশন আমরা ভালো করে পড়ব। দেখো প্রথমে কি বলছে, Citizenship Act 1955 provides for acquisition and loss of citizenship after the commencement of the constitution। অর্থাৎ তুমি কিভাবে, ওগুলো 1950-এ তো সমস্ত স্বাধীনতার সময় গল্প ছিল, দেশভাগের গল্প ছিল, ইন্ডিয়া পাকিস্তান রিলেটেড ছিল। এখন যদি তুমি মনে করো যে তুমি নাগরিকত্ব নিতে চাইছো ভারতের, তো তুমি ভারতের নাগরিকত্ব নিবে, তো তুমি কি দেখে নেবে, তুমি তো আর 1950-এর গল্প বলবে না। এখন তাহলে তোমার কাছে কি এমন ডকুমেন্টস রয়েছে, কি প্রমাণ রয়েছে যাতে তোমাকে ভারত সরকার নাগরিকত্ব দেয়? সেটাই হচ্ছে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ। অর্থাৎ ভারতীয় সংবিধানে কিভাবে তুমি সংবিধান অ্যাকোয়ার করতে পারো, অর্জন করতে পারো। তো বলছে দ্য অ্যাক্ট প্রেসক্রাইব 5 ওয়েজ টু অ্যাকোয়ার সিটিজেনশিপ ইন্ডিয়া। ভারতে তুমি যদি নাগরিকত্ব নিতে চাও, তাহলে 5 ধরনের নিয়ম রয়েছে, যে কোনো একটা তোমাকে ফলো করতে হবে, আর ওই একটা বেসিসে তোমাকে সিটিজেনশিপ তুমি নিতে হবে। তাহলে পদ্ধতি কটা? 5টা পদ্ধতি। ওকে, চলো এক এক করে চলো। প্রথম পদ্ধতি কি বলছে দেখো, অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ বাই বার্থ। জন্মের উপর বা জন্মের আধারে নাগরিকত্ব, জন্মের আধারে নাগরিকত্ব। কি বলছে দেখো, এনি পারসন বোর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার 26 জানুয়ারি 1950 বাট বিফোর 1 জুলাই 1987 ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। আচ্ছা, 1 জুলাই 1987 গল্পটা এখন বাদ দাও, এটাকে স্কিপ করো। আমরা সিম্পল কথা বলছে কোনো ব্যক্তি যদি 1950 সালের 26শে জানুয়ারিতে অন অর আফটার বা তারপরে যদি জন্মগ্রহণ করে থাকে, তাহলে ভারতের নাগরিকত্ব দিয়ে দেবে। কি অদ্ভুত নিয়ম! মানে বলছে ভারতে যদি 1950-এ 26শে জানুয়ারি সেদিন বা তারপরে যে কোনো দিন যদি জন্মগ্রহণ করে থাকে, তাহলে নাগরিকত্ব দিয়ে দেবে।
এটা একটা বিশাল বড় মানে ভুল ছিল ইন্ডিয়ান সরকারের। খেয়াল করে দেখো ওই সময় আতঙ্কবাদী ধরো চলে এসছে, ঠিক না, ভারতে। এবার আতঙ্কবাদী এসে তো সে ঘোরাঘুরি করছে, এবার তার ধরো সে কোনো আতঙ্কবাদী, তার কোনো বাচ্চা টাচ্চা হয়ে গেল ভারতে, তাহলে যদি হয়ে যায় তাহলে কি সংবিধান, তাহলে তাকে কি নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে না? এই জন্য এটা মিস্টেক ছিল। এটা সংশোধন হয়েছিল 1986 সালে। 1986 সালে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয় নাগরিকত্বর, সেখানে কিন্তু ডিসক্রাইব রয়েছে। কি বলছে দেখো, এই তারপরে এই জন্য বললাম যে 1 জুলাই 1987। এবার কি বলছে, এভরি পার্সন বর্ন আফটার 1 জুলাই 1987 but 2 December 2004 will be a citizen of India if on or his or her parents were is citizen of India at the time of his or her birth। তার মানে এখানে কি বলছে দেখো, যে 1986 সংশোধন হলো, তখন বলছে যে ঠিক আছে, যদি 1 জুলাই 1987 পরও যদি কেউ জন্মগ্রহণ করে থাকে, ঠিক আছে, এবং তাদের মাতা পিতা যদি কেউ ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়, তাহলে তাকে সে বাচ্চাকে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। এখানেও তো ভুল। কেন ভুল? কারণ প্রশ্ন হচ্ছে, দেখো একটু বোঝার চেষ্টা করবে কেন ভুল। যে ধরো সে আতঙ্কবাদী, আমি বলবো আতঙ্কবাদীর কথা দিয়ে বুঝাচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো কোনো আতঙ্কবাদী ইললিগালি ঢুকে পড়েছে আর ফ্রড কোনো দেখিয়ে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে গেল, তাহলে তো ভারী ক্রাইম হয়ে যাবে। কারণ একটা আতঙ্কবাদী কী করবে, ইললিগালি ভারতে ঢুকে পড়েছে পাকিস্তান থেকে, সাপোজ ইললিগালি যখন ঢুকে পড়বে, নিয়ে কি বলছে প্রথম মানে আর্টিকেল এই অ্যাকুইজিশনের প্রথম পয়েন্টে কি বলছে, যে একটা বাচ্চা যদি 26 জানুয়ারি 1950 পরে জন্মায়, তাহলে ওকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মানলাম, কিন্তু কত বড় মিস্টেক বুঝো। কারণ হচ্ছে যে যদি কেউ ধরো ওইরকমভাবে ঢুকে পড়ে, ইললিগালি ঢুকে পড়ে, আর এখানে দ্বিতীয় পয়েন্টটা কি বলছে, যে সেই বাচ্চাদেরকে 1 জুলাই 1987 পরে জন্ম হলেও নাগরিকত্ব দেওয়া হবে যদি তার মাতা পিতা ইন্ডিয়ান হয়। এবার মাতা পিতা ইন্ডিয়ান হয় তো ইললিগালি তো হতে পারে, তো যার জন্য এটাকে আর একবার রিভাইজ করা হলো 2003 অ্যামেন্ডমেন্টে। সেখানে বলা হলো এভরি পার্সন হু ইজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 3 ডিসেম্বর অ্যান্ড অন অফ হিজ হার প্যারেন্টস ইজ ইন্ডিয়া অ্যান্ড অ্যানাদার ইজ নট অ্যান ইলিগাল ইমিগ্রেন্ট। তার মানে 3 ডিসেম্বর 2004 পরে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে শর্ত কি বলছে, যে তার মাতা পিতাকে তো হতে হবেই ভারতীয়, আর তার সঙ্গে সঙ্গে এটা বলা হচ্ছে সে যাতে ইল্লিগাল কোনো ইমিগ্রেন্ট না হয়। এই লাইনটা, যে মাতা পিতা হতেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে ইল্লিগাল ইমিগ্রেন্ট না হয়। তাহলে যে 3 ডিসেম্বর 2004 পরে জন্মেছে, ঠিক না, সবাইকেই ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে, কিন্তু শর্ত একটাই, যে মাতা পিতা কাউকে নাগরিকত্ব ভারতের হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কি বলছে, যে সে যাতে ইল্লিগাল ইমিগ্রেন্ট না হয়। এই হচ্ছে, তাহলে বুঝতে পারছো এটা কত বড় মিস্টেক ছিল। 1950 প্রথম যখন 1955 যে আইনটা হয়েছিল, তাতে কত বড় মিস্টেক ছিল। সেখানে সিম্পলভাবে বলে দেওয়া হয়েছিল যে 1950 পরে জন্ম হলেই নাগরিকত্ব দিয়ে দেবো, কিন্তু এটা ভুল। কারণ যখন এরকম তো যদি কেউ ঢুকে পড়তো দেশে আর এসে কাউকে বিয়ে করে যদি তার এখানে সন্তান হয়ে যেত, তাহলে ও তো এখানে আতঙ্কবাদী গ্রুপ তৈরি করে দিবে। তো যার জন্য এটাকে পরবর্তী রিভিশন করা হলো, যে না, শুধুমাত্র জন্ম হলে হবে না, তার মাতা পিতাকেও হতে হবে, 1 নম্বর কেস। আর পরবর্তীতে আরও রিভিশন দেওয়া হলো যে না, শুধুমাত্র মাতা পিতাকে যে নাগরিকত্ব হলেই হয়ে যাবে তা না, ইল্লিগাল যাতে ইমিগ্রেন্ট না হয় সেটাও আমাকে মাথায় রাখতে হবে। তাহলে অ্যাকুইজিশন অফ সিটিজেন বাই বার্থ, তোমার জন্মের আধারও তুমি সংবিধান অ্যাকোয়ার করতে পারো। নেক্সট হচ্ছে অ্যাকুইজিশন বাই রেজিস্ট্রেশন। অ্যাকুইজিশন বাই রেজিস্ট্রেশন কীরকম ব্যাপারটা দেখো, এ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন হ্যাজ টু বি অর্ডিনারি লিভিং ইন ইন্ডিয়া ফর দ্য পাস্ট 7 years বিফোর অ্যাপ্লাইং দ্য রেজিস্ট্রেশন অ্যাজ সিটিজেন। ধরো কালকে কেউ এতে ঘুরতে এসছে, মানে এই আইপিএলে যেমন হচ্ছে না, যে ধরো আইপিএলে কোনো খেলোয়াড় রয়েছে, সে ঠিক আছে, সে খেলোয়াড় হয়তো ইন্ডিয়ান অরিজিন রয়েছে, না হওয়ার কি আছে, ইন্ডিয়ান অরিজিন রয়েছে। যেমন মনে হয় আমাদের ইংল্যান্ডে একটা ক্রিকেটার রয়েছে, নামটা ঠিক মনে পড়ছে না, আদিল রশিদ মনে হয় ইন্ডিয়ান অরিজিন, বা রচিন রবীন্দ্র নিউজিল্যান্ডে, সবচেয়ে বেটার হবে রচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের, ঠিক আছে। তো রচিন রবীন্দ্রর বাবা মা তো ভারতীয় বংশ, ঠিক না, তো রচিন রবীন্দ্র ভারতীয়, মানে বেসিসে, বংশের বেসিসে, কিন্তু সিটিজেনশিপ ভারতের না। এবার রচিন রবীন্দ্র ধরো এখন এবারে তো চেন্নাই সুপার কিংসে বিক্রি হয়ে যায় রচিন রবীন্দ্র ভারতের চেন্নাই খেলতে আসবে। এবার এসে ধরো ওকে খুব মন বসে গেছে ভারত, ও ভাবছে বাহ, ভারত বিশাল কান্ট্রি,
এখানে ভালো লাগছে, এখানে খাওয়ার দাওয়া, এখানে এটা সেটা এটা বেটা, তাহলে ও তো ভাবতে পারে না যে আমি তাহলে এখানে রেজিস্ট্রেশন মানে এখানে আমি সিটিজেনশিপ নিয়ে নেব। তার মানে কি খালি নিলে হবে না বস, খালি ভাবলে হবে না যে সিটিজেনশিপ হবে। আমাদের সরকার বলছে ঠিক আছে, তুমি যদি ভারতের সংবিধান করতে চাও তাহলে তোমাকে 7 বছর থাকতে হবে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য রেজিস্ট্রেশন অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ ভারতীয় সংবিধানে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য তোমাকে আগে 7 বছর থাকতে হবে, তারপর তুমি সিটিজেনশিপের রেজিস্ট্রেশন করতে পারো। তারপর হোম মিনিস্টার ভাববে যে তোমাকে দেবো কি দেবো না, এটা ইম্পর্টেন্ট। আর কি বলছে, এ পারসন হু ইজ ম্যারিড টু এ সিটিজেন অফ ইন্ডিয়া, যেমন ধরো ম্যাক্সওয়েল কিন্তু ভারতীয় একটা মেয়েকে বিয়ে করেছে, ঠিক না, গ্লেন ম্যাক্সওয়েল। এ পারসন হু ইজ ম্যারিড টু এ সিটিজেন অফ ইন্ডিয়া হু হ্যাজ বিন লিভিং ইন ইন্ডিয়া ফর দ্য পাস্ট 7 years ক্যান অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন। এবার গ্লেন ম্যাক্সওয়েল ভারতীয় মহিলাকে বিয়ে করেছে। বা আরও আমি যদি পাকিস্তানের যদি বলি, যেমন পাকিস্তানের শোয়েব মালিক আমাদের ভারতীয় একে বিয়ে করেছে, সানিয়া মির্জাকে। এছাড়া পাকিস্তানে আরও একটা ক্রিকেটার রয়েছে, আমার ঠিক নাম মনে পড়ছে না, হাসান আলী, ও মনে হয় বিয়ে করেছে কাউকে ভারতীয়কে। তো এখন প্রশ্ন হচ্ছে ওরা ভারতীয় মেয়েকে তো বিয়ে করেছে, তার মানে কি ওরা তাহলে ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবে? কখনোই না। ভারতীয় মেয়েকে যদি বিয়ে করতে চাও, বা উল্টো ক্ষেত্র হতে পারে যে ধরো কোনো পাকিস্তানি মহিলা আছে ভারতীয় ছেলেকে বিয়ে করলো, সে ঠিক আছে নাগরিকত্ব পেতে পারো, কিন্তু তোমাকে কি বলছে, বিয়ে করার পরও তোমাকে কিন্তু 7 বছর ভারতে থাকতে হবে। তার মানে কালকে হঠাৎ করে গ্লেন ম্যাক্সওয়েল এসে বললো যে না আমি তো ভারতীয় মেয়েকে বিয়ে করেছি, তাহলে আমি ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবো না, তোমাকে ইন্ডিয়ান টেরিটরিতে 7 বছর থাকতে হবে, তারপর তুমি অ্যাপ্লাই করবে। তারপর তোমার সরকার তোমার কার্ড দেখবে, তোমার স্ট্যাটাস দেখবে যে 7 বছরে কী করেছো, বোমা উড়িয়েছো না কি উড়িয়েছো। ওই জন্য তোমাকে কি বলছে, অ্যাকুইজিশন বাই রেজিস্টারের দ্বারা। কারণ অবশ্যই এখন যদি তুমি এরকম না হও তাহলে তো 7 বছর, দেখো এখন যদি সরকার বলে এখন যে আতঙ্কবাদী কেউ মনে করলো, ধরো ভারতে ঢুকে পড়ে 7 বছর এদিক ওদিক করে বোমবাজি করে বাড়িয়েছে, কারণ 7 বছর পার করতে কোনো বড় ব্যাপার না, ট্রেনিং করিয়ে দেবে সব দিকে। এবার ও তো কালকে বলতে পারে না যে আমি ভারতে 7 বছর ছিলাম, তাহলে আমি রেজিস্টার করতে পারি না। হোম মিনিস্টারটা ভাববে যে তোমাকে দেবো কি দেবো না। তো ওই জন্য বলছে অ্যাকুইজিশন বাই রেজিস্ট্রেশন। দুটো উপায় রয়েছে, একটা উপায় কি, যে তুমি যদি ইন্ডিয়ান অরিজিন হও, ঠিক আছে, তাহলে 7 বছর থাকো ভারতে, তোমাকে তাহলে তুমি রেজিস্টার করতে পারবে। আর একটা কি বলছে, তুমি যদি ভারতের কাউকে বিয়ে করো তাহলে কিন্তু তুমি আবার তোমারও ক্ষেত্রে কি হবে, 7 বছর থাকতে হবে, তারপর তোমাকে অ্যাপ্লাই করবে তুমি, তারপর সরকার ভাববে যে তোমাকে দেবো কি দেবো না। মাথায় রাখবে এটা কিন্তু প্রথমে 7 বছর ছিল না, এটা কিন্তু প্রথমে ছিল 5 বছর, আর তারও আগে যদি যাও মাত্র ছিল 6 মাস। তো এটা পরবর্তীতে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের দ্বারা এটাকে 7 বছর করা হয়েছে। তো অ্যাকুইজিশন বাই রেজিস্ট্রেশন কত হবে, 7 বছর, অর্থাৎ ভারতের মধ্যে 7 বছর থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাকুইজিশন বাই ডিসেন্ট, বংশের আধারে, ঠিক আছে, বংশের আধারে কি বলছে দেখো, এ পারসন বর্ন আউটসাইড ইন্ডিয়া অন আফটার 26 জানুয়ারি 1950, অর্থাৎ তোমার জন্ম 26শে জানুয়ারি 1950-এর পর যদি হয়ে থাকে, বাট বিফোর ডিসেম্বর 1992, 1992 ডিসেম্বরের আগে, ইজ এ সিটিজেন বাই ডিসেন্ট, কী হবে, যে সে অবশ্যই ভারতীয় হবে বংশের বেসিসে, ইফ হিজ ফাদার ওয়াজ এ সিটিজেন অ্যাট দ্য টাইম অফ হার বার্থ, তার বাবা যাতে কি হয়, সিটিজেন হয়। এবার এক্ষেত্রে তো অনেক কেস, এখন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, সানিয়া মির্জা এখনও ভারতের নাগরিক, এখনও ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে সানিয়া মির্জার, কিন্তু সানিয়া মির্জা বিয়ে করেছে কাকে, শোয়েব মালিককে। সানিয়া মির্জা বিয়ে করেছে কাকে, শোয়েব মালিককে। তো সানিয়া মির্জার মনে হয় যত সম্ভব ছেলে আছে, তো সানিয়া মির্জার ছেলে তো এখন 18 বছর হয়নি, এখন সানিয়া মির্জার ছেলে তাহলে কী হবে, ভারতীয় না পাকিস্তানি, এই হচ্ছে কেস, ঠিক না। কারণ এখানে কি বলা হয়েছে, যে যদি তোমার জন্ম 26শে জানুয়ারি 1950-এর পরে হয় এবং ডিসেম্বর 92-এর আগে, তাহলে বলছে তখন নিয়মটা কি ছিল, যে তার বাবা যদি শুধুমাত্র ভারতীয় নাগরিক হয় তাহলে তোমাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে বাবার জন্য। তার মানে কি ওই ক্ষেত্রে সানিয়া মির্জার ছেলে তো তাহলে হবে না নাগরিকত্ব, কারণ তার বাবা নাগরিকত্ব হতে হবে, কিন্তু সানিয়া মির্জার স্বামীকে শোয়েব মালিক তো ভারতীয় না। কিন্তু পরবর্তীতে এটাকে আরও রিভিশন হবে, তো তার সঙ্গে কী কী বলছে দেখো, a person born outside India on or after 10 December 1992 is considered as citizen of India if either of his parents is a citizen of India at the time of the birth, অর্থাৎ তার মাতা পিতার মধ্যে যে কোনো একজন যদি খালি হয়ে যায় কিনা, তাহলে নাগরিকত্ব পেয়ে যাবে। তার মানে কি এখন সানিয়া মির্জার ছেলে পরবর্তীতে ভারতীয় নাগরিক হতেই পারে, কোনো অসুবিধা নেই, কারণ ওর মা যেহেতু নাগরিক, ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে ওই যে বলছে ইফ অফ হিজ প্যারেন্ট আইদার, যে কোনো একজনকে কিন্তু হলেই হবে, কিন্তু প্রথমে কিন্তু এটা কিন্তু ফাদার ছিল, মাথায় রাখবে, প্রথমে এটা কিন্তু ফাদার ছিল, এখন এটা বলছে তার প্যারেন্ট।
আর তার সঙ্গে সঙ্গে কি বলছে, ইফ এ পারসন ইজ বোর্ন আউটসাইড ইন্ডিয়া আফটার 3 ডিসেম্বর 2004, 2004-এর 3 ডিসেম্বর পরে যদি তোমার জন্ম হয়ে থাকে, হিজ অর হার প্যারেন্টস হ্যাভ টু ডিক্লেয়ার দ্যাট দেয়ার মাইনর চাইল্ড ডাজ নট হোল্ড এ পাসপোর্ট ইন এনি আদার কান্ট্রি, দেন দে হ্যাভ দ্য রেজিস্টার অফ হিজ বার্থ। অর্থাৎ তার এখন ধরো সানিয়া মির্জার ছেলে জন্ম হয়েছে, এবার সানিয়া মির্জা যদি ওর ছেলের জন্য যদি আলাদা করে মানে পাসপোর্ট অন্য কান্ট্রির যদি ধরে রাখে, তাহলে তোকে দেবে না, এটা মাথায় রাখতে হবে। অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট একবার তৈরি করে রেখেছে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো ওই জন্য বলছে ডাজ নট হোল্ড এ পাসপোর্ট এনি আদার কান্ট্রি, দেন দে হ্যাভ টু রেজিস্টার হিজ অর হার বার্থ। ওকে, তাহলে তিনটা গেল, অ্যাকুইজিশন বাই ডিসেন্ট, বংশের আধারে। এটা একটু দেখে নাও যে প্রথমে কী ছিল, 26শে জানুয়ারি 1950-এর পর, কিন্তু ডিসেম্বর 1992-এর আগে যদি কারো জন্ম হয়ে থাকে, ঠিক ওই মাঝখানে যদি জন্ম হয়ে থাকে, আর তার বাবা যদি একমাত্র মানে তার বাবা যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়, তাহলে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে কেসটা রিভিশন হলো, রিভাইজ করার পর যেটা বললো যে 10 ডিসেম্বর 1992 পরে যদি জন্ম হয় এবং তোমাদের মা বাবার মধ্যে কেউ একজন যদি নাগরিকত্ব ভারতীয় হয়ে থাকে, তাহলে তোমরা ভারতীয় হয়ে যাবে, ঠিক আছে? তো এটাতে আমরা মনে হয় এটাতে সবাই বিলং করে থাকি, ঠিক না? এটা তো মানে এটাতে তো হবে না, আমাদের ডিসেম্বর 1992 পরে আমাদের জন্ম, তো অবশ্যই আমরা এটাতে বিলং করে থাকি, ঠিক আছে? যে আমরা যদি ভারতীয় তখনই সিটিজেনশিপ পেয়েছি যখন আমাদের মাতা পিতার মধ্যে কেউ একজন ইন্ডিয়ান সিটিজেনশিপ। ওকে, চলো নেক্সট, অ্যাকুইজিশন বাই ন্যাচুরালাইজেশন। ন্যাচুরালাইজেশনের আবার কি বলছো দেখো, এ পারসন ক্যান অ্যাকুয়ার সিটিজেন অফ ইন্ডিয়া থ্রু ন্যাচুরালাইজেশন ইফ সি অর হি হ্যাজ এ অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর এ পিরিয়ড অফ 12 ইয়ার্স। দেখো যেটা এখানে ছিল যে এই যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা, এখানে কিন্তু 7 বছরের ছিল গল্প, কিন্তু কি বলেছিল, ইন্ডিয়ান অরিজিনের কথা বলেছিল, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত হতে হবে। কিন্তু এটা বলছে ন্যাচুরালাইজেশন, অর্থাৎ তোমাকে 12 বছর তোমাকে ইন্ডিয়াতে থাকতে হবে, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র 12 বছর থাকলে কি সিটিজেনশিপ দিয়ে দেবেন না, তোমাকে কিন্তু ইন্ডিয়ার যে কালচার, ইন্ডিয়ার যে সোশ্যাল, তার সঙ্গে তোমাকে জড়িত হতে হবে। অর্থাৎ তুমি 12 বছর গেলে ঘুমিয়ে থাকলে হবে না। আর এখানে 12 বছর কেন বলা হয়েছে দেখো, এটা সিম্পল কথা, তুমি যদি কোনো দেশের প্রতি, দেশের সঙ্গে 12 বছর না থাকো, তো ওই দেশের প্রতি তোমার কোনো ফিলিংস জড়াবে? কখনোই জড়াবে না। একটা ছোটো বাচ্চাকে তুমি বলতে পারো তোমার দেশকে তুমি কত ভালোবাসো, কখনো ওর মধ্যে ফিলিংস আসবে না। ফিলিংস তখনই আসবে যখন সে দেশে থাকবে, দেশের প্রতি ওর একটা মায়া মমতা জড়িয়ে আসবে। তো ওটাই বলছে ন্যাচুরালাইজেশন, যে একটা কাউকে অবশ্যই আউটসাইডারও হতে পারে, ঠিক আছে? পারসন ক্যান অ্যাকোয়ার সিটিজেন অফ ইন্ডিয়া, যে কোনো ব্যক্তি ভারতের সিটিজেনশিপ নিতেই পারে যদি কি বলছে অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর এ পিরিয়ড অফ 12 ইয়ার্স, 12 বছর ধরে ভারতে থাকতে হবে। এবং দেয়ার আর আদার কন্ডিশন অ্যাজ ওয়েল ফর সিটিজেনশিপ থ্রু ন্যাচুরালাইজেশন, কি হি হ্যাজ টু নো অ্যাট লিস্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ মেনশনড ইন শিডিউল 8 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের 8ম শিডিউলে যে 22টি ভাষার কথা উল্লেখ রয়েছে, সেই 22টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা তাকে কিন্তু জানতে হবে। হি ক্যান বি এ রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর ইন সার্ভিস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর দ্য পিরিয়ড মেনশন অ্যাবাভ। অর্থাৎ সে ভারতে থাকবে, তার সঙ্গে সঙ্গে ভারতের কোনো একটা সার্ভিস তাকে করতে হবে। হি ইজ নট অ্যান ইলিগাল মাইগ্রেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ সে ইলিগাল মাইগ্রেন্ট যাতে না হয়, এটি কিন্তু তোমায় দেখতে হবে। আন্ডার সেকশন 6 অফ সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এখানে একটা কথা বলা হয়েছে যে ইফ দ্য পারসন অ্যাপ্লাইং ফর সিটিজেনশিপ থ্রু ন্যাচুরালাইজেশন হ্যাজ রেন্ডার্ড ডিস্টিংগুইশড সার্ভিস টু সায়েন্স, ফিলোসফি, আর্ট, লিটারেচার, হিউম্যান প্রগ্রেস, অর্থাৎ বিজ্ঞান, কলা, লিটারেচার, সাহিত্য, এই সমস্ত কোনো কিছুর প্রতি যদি তোমার একটা অবদান থাকে, তাহলে অবশ্যই আজ 12 বছর যদি তুমি থাকো দেশে, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে। যেমন সবচেয়ে বেটার উদাহরণ হচ্ছে আমার যত সম্ভব আদনান স্বামী পাকিস্তান থেকে এসেছিল, ঠিক আছে? কিন্তু ব্যাপার হচ্ছে আদনান স্বামী ভারতে অনেক দিন ধরে থেকেছে, ভারতীয় আর্ট যে আমাদের মিউজিক তার সঙ্গে জড়িত রয়েছে, যার ফলে তাকে কি হয়েছে, সংবিধানে, ভারতীয় সংবিধান থেকে তাকে বা পার্লামেন্ট থেকে তাকে সিটিজেনশিপ দেওয়া হয়েছে, এটা মাথায় রাখতে হবে। আর 5 নম্বর হচ্ছে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, অর্থাৎ কোনো কিছু যদি অংশ ভারত নিয়ে নেয়, যেমন কি বলছে ইফ এ ফরেন টেরিটরি বিকামস পার্ট অফ ইন্ডিয়া, যেমন সিকিম, পন্ডিচেরি, ঠিক না? তো পন্ডিচেরি, সিকিম এরা কি ছিল, আগে তো আলাদা ছিল, তো ভারত কি করলো, যেমন পন্ডিচেরিকে ফরাসিদের কাছ থেকে নিয়ে নিল। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট স্পেসিফাইজ দ্য পারসন হু শ্যাল বি সিটিজেন অফ ইন্ডিয়া, তখন ভারতের যে পন্ডিচেরি যে নাগরিকগুলো রয়েছে তাদেরকেও সংবিধানে সিটিজেনশিপ দিতে হবে। এটা হচ্ছে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। তাহলে আমরা দেখতে পেলাম 5টা নিয়মের দ্বারা বা 5টা পদ্ধতির দ্বারা আমরা সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারি, ঠিক আছে? মাথায় রাখবে। এবার প্রশ্ন হচ্ছে তোমার যদি নাগরিকত্ব চলে আসে, তো তুমি এমন কি করে দেবে যাতে তুমি তোমার সিটিজেনশিপ বাদও দিয়ে হয়ে যেতে পারে। তো এখানে কি বলছো, একই দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রেসক্রাইবস 3 ওয়েজ
তিনটা পদ্ধতির কথা বলেছে যাতে তোমার সিটিজেনশিপ বা তোমার নাগরিকত্ব নষ্ট হয়ে যেতে পারে। কি তিনটা? ফাই রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন মানে কি? আত্মত্যাগ, বিসর্জন, পরিত্যাগ। তুমি নিজে নিজে ছেড়ে দিলা যে না আমি নিব না, বাদ দিয়ে দিতে চাও, তাহলে ঠিক আছে, তুমি অ্যাপ্লাই করো, রেজিস্টার করো, তোমার বাদ দিয়ে দেবে, কোনো অসুবিধা। তুমি নিজে যদি না থাকতে চাও, তোমার কেন দেশে রাখবে? ব্যাপারটা এটা না। তোমার যদি মন না থাকে দেশের প্রতি, তো তোমাকে রাখবে থোড়াই, রাখবে না। তো ব্যাপারটা হচ্ছে বাই রিনাউন্সিয়েশন। 2 নম্বর হচ্ছে বাই টার্মিনেশন, টার্মিনেট পদ্ধতি। কি বলছে? If a person consciously acquires citizenship of another country, then he is বা she is Indian citizenship will be automatically terminated. অর্থাৎ ধরো তুমি নিজের স্বেচ্ছায় বাংলাদেশের এখন সিটিজেনশিপ নিয়ে নিলা, তা তোমার আমাদের দেশে কেন তোমার রাখবে? তখন তোমার বাদ দিয়ে দেবে। তুমি হঠাৎ করে এখন বলছো যে আমি আমেরিকার সিটিজেনশিপ নেবো, তো তোমাকে কেন তাহলে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে? বাদ দিয়ে দেবে। যেমন প্রিয়াঙ্কা চোপড়া, আমার ঠিক জানা নেই, প্রিয়াঙ্কা চোপড়া বা মাধুরী দীক্ষিত যতটা সম্ভব আমেরিকার সিটিজেনশিপ পেয়ে গেছে। তো আমেরিকার সিটিজেন পেয়ে গিয়েছে সিটিজেনশিপ, তো ওকে ভারতের সিটিজেন কেন বলবে? অবশ্যই তার নাম থেকে ইন্ডিয়ান সিটিজেনশিপ কথাটা কিন্তু বাদ চলে গেছে, সে এখন আমেরিকার সিটিজেনশিপ। ঠিক সেরকম প্রিয়াঙ্কা চোপড়া, যদি প্রিয়াঙ্কা চোপড়া আমেরিকাতে সিটিজেনশিপ পেয়ে যায়, তাহলে ওকে ভারতের সিটিজেনশিপ কেন রাখবে? এই হচ্ছে কেস। বাই টার্মিনেট করে দেবে তার সিটিজেনশিপ। কারণ প্রিয়াঙ্কা চোপড়ার ভারতে তো একটা নাগরিকত্ব ছিলই, একটা সিটিজেনশিপ তো ওর কাছে ছিলই। তারপরে আবার ও কী করলো, যখন ও বাইরে বিয়ে করলো, নিয়ে বিয়ে করে আমেরিকাতে যদি এখন ওই সিটিজেনশিপ হয়ে যায়, আমেরিকার ইউএস সিটিজেন হয়ে যায়, তাহলে ওকে ইন্ডিয়ান সিটিজেন রাখবে কেন? ওটা টার্মিনেট করে দেবে। এটা হচ্ছে বাই টার্মিনেশন পদ্ধতি। আর একটা হচ্ছে বাই ডেপ্রিভেশন পদ্ধতি। এটা কি বলছে দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান টার্মিনেট এ পারসন ইন্ডিয়ান citizenship under the following condition: if a person has obtained Indian citizenship by fraud, অর্থাৎ তুমি ভারতের নাগরিকত্ব কোনো ফ্রড, কোনো মানে বেআইনি নিয়মে যদি নিয়ে থাকো, তাহলে অবশ্যই সেটা জানতে পারলে সরকার সেটা বাতিল করবে। সিটিজেন হ্যাডস অন ইজ ডিসলয়ালটি দ্য কনস্টিটিউশন, অর্থাৎ তুমি যদি সংবিধানে যদি অপমান করে থাকো, সংবিধানে যদি মানে অপমান সম্মান যদি না রাখো, দেশ বিরোধী কাজ করো, তাহলে অবশ্যই তোমাকে তোমার সিটিজেনশিপ বাদ দিতে পারে। ইফ এ সিটিজেন হ্যাজ আনলফুলি ট্রেডেড অর কমিউনিকেটেড উইথ দ্য এনিমি ডিউরিং ওয়ার, অর্থাৎ যুদ্ধ চলছে পাকিস্তানের সঙ্গে, আর তুমি বাইরের পাকিস্তানের সঙ্গে আবার ব্যবসা বাণিজ্য করছো, কমিউনিকেশন করছো, তাহলে তোমাকে অবশ্যই তোমার সিটিজেনশিপ বাদ দিতে পারে। ইফ দ্য সিটিজেন হ্যাজ বিন অর্ডিনারি রেসিডেন্ট আউট অফ ইন্ডিয়া ফর 7 years কনসাসলি, তুমি 7 বছর ধরে দেশের বাইরে কোথাও ইচ্ছা করে আসছো না ঘুরে, ঠিক আছে, তুমি হয়তো বলে দিয়েছো আমি যাবো না, 7 বছর ধরে দেশের বাইরে পড়ে আছো কোথাও, তাহলে তবুও তোমাকে একসময় কী করবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তো এ হচ্ছে লস অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ। তাহলে আশা করি তোমাদেরকে আমি সিটিজেনশিপের যে কনসেপ্ট পুরো বুঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস তাহলে এখানে রাখলাম। অবশ্যই পিডিএফটা তোমরা দেখে নিও এবং তার সঙ্গে সঙ্গে মন দিয়ে একটু ভালো করে বুঝে নিও, একটু মাথা খাটিয়ে বুঝবে, কারণ অবশ্যই এই সমস্ত জিনিস কিন্তু খুব সহজে কিন্তু মাথায় আসবে না। তো একটু বুঝে বুঝে পড়বে, কীভাবে কী হয়েছিল একটু উদাহরণ দিয়ে দিয়ে পড়বে। ওই যে আমরা বললাম প্রিয়াঙ্কা চোপড়া, শোয়েব মালিক, ঠিক আছে, সানিয়া মির্জা, এভাবে একটু বুঝে বুঝে পড়বে, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে রাখলাম, পরবর্তী ক্লাসে দেখা হবে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। চলো।